Hello everyone, welcome to Civil Service Parameters. Good morning. আচ্ছা চলো আজকে আমি লাস্ট তিনটে হিস্ট্রি ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি। কি করেছি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যেটা ক্লাস 1 ছিল অলরেডি, আর্লি ভেদিক ক্লাস 2 এন্ড লেটার ভেদিক ক্লাস 3। আজকে ক্লাস 4 সেটা হচ্ছে প্রি মৌর্য অর এজ অফ বুদ্ধা বা মগধান এম্পায়ার। আচ্ছা একটা জিনিস বলি, চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্যান এম্পায়ার অ্যারাউন্ড 3rd সেঞ্চুরি বিসিতে এসেছিল, কিন্তু যদি আমি বলি যে লেটার ভেদিক ইরা শেষ হয়েছিল 6th সেঞ্চুরি বিসি। এই যে টাইমটা, এই পিরিয়ডটা, এটা কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি অনেক কিছু শিখিয়েছে আমাদেরকে। ইন্ডিয়ান হিস্ট্রি অনেক কিছু শিখিয়েছে। আমরা ধরো যেমন বলতে পারি কি বলতে পারি যেমন প্রথমেই বলি ভার্না সিস্টেম কাস্ট সিস্টেমে অলরেডি চলে এসছে। ভার্না সিস্টেম কাস্ট সিস্টেমে অলরেডি চলে এসছে। সেটা হচ্ছে মূলত সেটা এসছে 6th সেঞ্চুরি বিসিতে। 6th সেঞ্চুরি বিসিতে, ঠিক আছে। আমি আগের দিন বলছিলাম সেই সময় 5টা কাস্ট ছিল, সেই 5টা কাস্টকে বলা হতো পঞ্চমা। পাঁচটা কে কে ছিল আমি আগের দিন কি কি বলেছিলাম? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আনটাচেবলস বা দলিত, বা গান্ধীজি কি নাম দিয়েছিলেন তাদেরকে? গান্ধীজি নাম দিয়েছিলেন হরিজন, ঠিক আছে। এই 5টা। শূদ্র পজিশন ইমপ্রুভ হয়ে গেছিল অ্যারাউন্ড 5th সেঞ্চুরি বিসি বা 6th সেঞ্চুরি বিসি থেকে 5th সেঞ্চুরি বিসি। এই 100 বছরে শূদ্রদের পজিশন ইমপ্রুভ হয়ে গেছিল। তারা এগ্রিকালচার সুযোগ পেয়েছিল, এগ্রিকালচারের সুযোগ পেয়েছিল। তাহলে অবভিয়াসলি আনটাচেবিলিটি আমি বলেইছি 6th সেঞ্চুরি বিসি, কিন্তু আনটাচেবিলিটি আসার সাথে সাথে শূদ্রদের পজিশন ইমপ্রুভ হয়ে গেছিল। তাহলে শূদ্ররা হায়ার পজিশনে চলে গেল, এগ্রিকালচার করতে পারলো। মানে শূদ্র বৈশ্যের মধ্যে খুব একটা তফাৎ থাকলো না। বৈশ্য হ্যাঁ ট্রেডও করতো, শূদ্র শুধু এগ্রিকালচার। আচ্ছা আরেকটা কি বলতে পারি, মানি ইকোনমি। এই একই সময় টাকা পেশোয়া মানি ইকোনমি স্টার্ট হয়েছিল। তার আগে কিন্তু মানি ইকোনমি ছিল না। 6th সেঞ্চুরি বিসি পর্যন্ত মানি ইকোনমি ছিল না, বার্টার সিস্টেম ছিল। 6th সেঞ্চুরি পর্যন্ত বার্টার সিস্টেম ছিল। বার্টার সিস্টেম বলতে গুডস ফর গুডস, অলরেডি আমি বলেছি আমার আগের ক্লাসে, গুডস ফর গুডস, ঠিক আছে। গুডস ফর গুডস, পণ্যের বদলে পণ্য। কিন্তু এবার শুরু হয়ে গেল মানি ইকোনমি। কি কি এলো? কয়েন্স, ফার্স্ট টাইম কয়েন কিভাবে তৈরি হতো? একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে লিড, একটা হচ্ছে টিন অর পিবি, এই তিনটে দিয়ে। কিন্তু গোল্ড কয়েন্স তখনও কিন্তু অ্যাবসেন্ট ছিল। আমরা যেটা প্রথম ভারতীয় কয়েন যেটা পেয়েছি সেটা হচ্ছে 5th সেঞ্চুরি বিসির প্রথম কয়েন পেয়েছি, ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আরেকটা জিনিস শুরু হলো, দেখো আজকে মডার্ন ডে ব্যাংকিং, আমরা ব্যাংকে টাকা রাখি, সেখান থেকে ইন্টারেস্ট পাই বা ব্যাংক লোন পাই। তো সেক্ষেত্রে ব্যাংকিং বা গিল্ড, এটা ব্যাংকিং সিস্টেমকে বলা হয় গিল্ড ইকোনমি। 6th সেঞ্চুরি বিসি মানে প্রি মৌর্য যে ইরাটা, বা গৌতম বুদ্ধ তার পরপরই জন্ম। গৌতম বুদ্ধ 563 বিসিতে জন্মেছিল, ঠিক আছে। আর তার পরপরই এনলাইটেড হন 29 বছর বয়সে গিয়ে। যাই হোক সেটা পরে আসছি, আমি একটু পরে আসছি। আচ্ছা তাহলে কি হলো, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে 6th সেঞ্চুরি বিসি মানে হচ্ছে গিল্ড ইকোনমি বা টাকার ইকোনমি শুরু হলো। আচ্ছা যারা আমাদের এখন ব্যাংকের যারা ব্যাংক ম্যানেজার, তাকে আমরা কি বলে জানি? ব্যাংক ম্যানেজার, যিনি ব্যাংকের হেড, ঠিক আছে। কিন্তু এই গিল্ড বা ধরো এসবিআই এর চেয়ারম্যান রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া চেয়ারম্যান রয়েছে, তারা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস। কিন্তু কিন্তু এই গিল্ডের যিনি হেড, সেই সময় গিল্ডের যিনি হেড ছিলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কোথায় আসে? আর্ট অ্যান্ড কালচার। তোমরা জানো ইউপিএসসি তে এমন ভাবে এখন আর কোনো কোশ্চেন হয় না অ্যানশিয়েন্ট মেডাভেল থেকে যদিও একটা দুটো কোশ্চেন আসে, অ্যানশিয়েন্টে একদমই কোশ্চেন হয় না। আসে কোনগুলো? এই ধরনের যে গিল্ড, যে টাকা কি, যে টাকাটাকে আমি বলে দিচ্ছি, গিল্ডের যে হেড অফ গিল্ড, তাকে কি বলা হতো? যে টাকা, জে ই টি টি এইচ এ কে এ, যে টাকা। অর থ্রেস্ট্রিন, এস আর ই এস টি এইচ আই এন, থ্রেস্ট্রিন। এটা হচ্ছে কাকে বলা হতো? এই গিল্ডের হেড, মানে এখনকার যারা ব্যাংক চেয়ারম্যান বা গিল্ডের যিনি হেড ছিলেন। ওকে। আর কি, টেম্পল ইকোনমি কিন্তু তখনও এক্সিস্টেন্সে আসেনি। ইন্ডিয়ার টেম্পল ইকোনমি এক্সিস্টেন্সে এসেছিল
টেম্পল ইকোনমি এক্সিস্টেন্স এসেছিল বা সেটা হচ্ছে 3rd সেঞ্চুরি বিসিতে। এটা কি বললাম, 3rd সেঞ্চুরি বিসিতে কি এসেছিল? টেম্পল। ঠিক আছে, এবার এবার এই যে এই সময় এই 6th সেঞ্চুরি থেকে 3rd সেঞ্চুরি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মহাযান পথ। মহাযান পথ, কটা মহাযান পথ তৈরি হয়েছিল সেই সময়? কটা মহাযান পথ তৈরি হয়েছিল? জায়গা আছে? ইয়েস, মহাযান পথ তৈরি হয়েছিল 16খানা, তাই না? 16খানা। আচ্ছা, এই মহাযান পথগুলো বা বড় বড় যে স্টেট, আমি কি বলেছিলাম আগের দিন, তখন ছোট স্টেট তৈরি হয়েছিল লিটার বেদিকে এবং বড় তৈরি হলো এই মহাযান পথ হিসেবে। এটা কোন জায়গায় লেখা রয়েছে, কোন কোন বইয়ে লেখা আছে? সেটা হচ্ছে আঙ্গুট্টা নিকায়া। আঙ্গুট্টা নিকায়া, সেখান থেকে আমরা পেয়েছি, এই আঙ্গুট্টা নিকায়া থেকে আমরা পেয়েছি মহাযান পথ সম্বন্ধে। কিন্তু সব থেকে বড় স্টেট যেটা ছিল, সব থেকে বড় যেটা স্টেট ছিল সেটা হচ্ছে মাগধ। মাগধ বা মগধ, মাগধান এম্পায়ার, এটাই তৈরি হয়েছিল সব থেকে বড়। ঠিক আছে, আচ্ছা এবার কি এই মহাযান পথগুলো যদি বলা হয় সাউথ ইন্ডিয়া কি ছিল? একদম না, যা ছিল কোনো ইস্ট ওয়েস্টে কিছু ছিল না, যা ছিল নর্থে তৈরি হয়েছিল, নর্থ ইন্ডিয়াতে তৈরি হয়েছিল। ঠিক আছে, আরেকটা কি, আরেকটা কি, এই যে ফার্স্ট ফর্ম মাগধে যে এই যে দেখো, এটা কি দিয়েছি আমি, এটা মগধের, এটা নালন্দা ইউনিভার্সিটির ছবি দিয়েছি আমি। ঠিক আছে, এটা এটা মগধের এম্পায়ারের ছবি, এটা মগধেরই এম্পায়ারের ছবি, নালন্দা বলছি ভুল করে। তো মগধ এম্পায়ারের যে ছবিটা, এই এখান থেকে কি বলা যায় তাহলে, ফার্স্ট এম্পায়ার গঠন হলো, প্লাস এটাকেই বলা যেতে পারে ফার্স্ট মনেস্ট্রি, ফার্স্ট মনেস্ট্রি তৈরি হলো। ঠিক আছে, ফার্স্ট মনেস্ট্রি তৈরি হলো বা মোনার্কি, ফার্স্ট মনার্কি তৈরি হলো। এটা হচ্ছে মগধ। ওকে, ফার্স্ট ডাইনেস্টি তোমরা প্রত্যেকেই জানো, ফার্স্ট ডাইনেস্টি হচ্ছে হরিয়াঙ্কা। এবার একটা জিনিস বলি আমি, মগধ যে তৈরি হয়েছিল, দেখো এখানে দেখো খুব ভালো করে, খুব ইম্পর্টেন্ট জায়গা, কেন ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। যে কোনো দেখো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সেটাও হচ্ছে নদী কেন্দ্রিক। আচ্ছা, তার সাথে আমরা কি বলতে পারি, আরেকটা কি নদী কেন্দ্রিক বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ভেদিক সিভিলাইজেশন, তাই না? সপ্ত সিন্ধুর ধারে। এবার বলতে পারি মগধ এম্পায়ারটাও যখন তৈরি হয়েছিল, মগধটাও যখন তৈরি হয়েছিল, সেটাও হচ্ছে সেই একই সিস্টেমে তৈরি, নদী কেন্দ্রিক, নদী কেন্দ্রিক। ঠিক আছে, আচ্ছা মগধ নিয়ে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে, মগধের ফার্স্ট যে মেনশন যেটা আমরা পাই মগধ, সেটা হচ্ছে ঋগ্বেদে। মগধের প্রথম আমরা যা জানতে পারি সেটা হচ্ছে ঋগ্বেদে, ঋগ্বেদে মগধ সম্বন্ধে জানতে পারি। আর এটা বলা যেতে পারে অথর্ববেদে তো মগধ নিয়েই লেখা রয়েছে, অথর্ববেদেও মগধ নিয়ে। তাহলে ফার্স্ট জানতে পারি ঋগ্বেদে, দেন হচ্ছে অথর্ববেদ, অথর্ব বেদা। তাহলে অথর্ববেদে প্রথম আমরা জানতে পারি হচ্ছে, প্রথম জানতে পারি ঋগ্বেদে, সেকেন্ড জানতে পারি আমরা অথর্ববেদে। ঠিক আছে, যদিও ঋগ্বেদে তোমার একটা মানে মগধের নামটা মূলত কি নামে ছিল, কিকাটা ট্রাইব হিসেবে, কিকাটা ট্রাইব একেই ওরা নিশ্চিত করেছিল, এটা মগধ নিয়ে বলা হয়েছে। কিন্তু অথর্ববেদে মগধকে একদম মগধ হিসেবেই আমরা পাই। ঠিক আছে, এবার যদি বলি জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট যেটা মগধের, এই যে এটা দেখো পাটলিপুত্র, আজকে পাটনা, এই দেখো পুরো গঙ্গার যে সমভূমি, গঙ্গার যে সমভূমি, সেটা পুরোটাই মগধ নিয়ে তৈরি। যেমন এখন মগধের যে এক্সিস্টেন্স, বিহারে কি কি, পাটনা, জেহানাবাদ, নালন্দা, ঔরঙ্গাবাদ, ঠিক আছে, তারপর হচ্ছে আরওয়াল, নাওয়াডা, গায়া, এটা সাউথ বিহার। তারপর গঙ্গার নর্থে পুরোটাই রয়েছে, ইস্টে যেমন আছে চম্পা রিভার, মগধের ইস্টে চম্পা রিভার, ঠিক আছে, বা ছোটনাগপুর প্ল্যাটু রয়েছে সাউথে, এবং ওয়েস্টে রয়েছে সোন। তাহলে যদি আমরা এখানে এখানে জায়গা আছে, আই থিঙ্ক হয়ে যাবে, ইস্ট ওয়েস্টে যদি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তাহলে যদি ইস্টে বলি, তাহলে ইস্টে কে আছে?
ইস্টে কে আছে, কে বলবে? চম্পা, ইস্টে আছে রিভার চম্পা। আচ্ছা, তাহলে ওয়েস্টে কে আছে? ওয়েস্ট হচ্ছে সোন রিভার, ওয়েস্ট হচ্ছে সোন রিভার। আচ্ছা, তাহলে তাহলে সাউদার্ন বিহার, ঠিক আছে। আচ্ছা, আর এটা বলি, ইস্ট হলো ওয়েস্ট হলো। আচ্ছা, তাহলে তাহলে নর্থে কে আছে? তাহলে নর্থে আছে এই এই যে নর্থে, এটা হচ্ছে পুরোটাই বেশিরভাগটাই বিহারে পড়েছে, তাই না? বেশিরভাগটাই, বেঙ্গল তো এইটুকু, বেশিরভাগটাই বিহারে পড়েছে। ওকে, তাহলে তাহলে নর্থে যদি বলি, নর্থ, নর্থ তাহলে পুরোটাই বিহার, বাট বিহারের কোন এরিয়াটা? সাউথ, বিহারের সাউথ, বাট এর নর্থ হচ্ছে বিহার। তাহলে বিহার আমি কি কি বললাম আরেকবার বলছি, পাটনা তোমরা জানোই, জাহানাবাদ, নালন্দা, औरंगाबाद, गया, नवादा আর আরওয়াল। আর এদিকে সাউথে হচ্ছে ছোটনাগপুর, সাউথে হচ্ছে ছোটনাগপুর, প্ল্যাটু, মালভূমি যেটা। হলো? তাহলে এই হচ্ছে এর অবস্থান, হিস্ট্রি বললাম, জিওগ্রাফি বললাম। এবার এবার চলে আসি কি নিয়ে আসবো এবার। এবার যেটা বলার, দেখো, মগধ তৈরি হলো, মগধ তৈরি করলো মহাজনপদের 16টার ভিতর একটা, ওকে, মানলাম। নেক্সট যেটা তৈরি হওয়া উচিত ছিল সেটা হচ্ছে কি তৈরি হওয়া উচিত ছিল নেক্সটে, নেক্সট যেটা তৈরি হওয়া উচিত ছিল যেটা, তাহলে আমি কি বলছি, একটা যখন এম্পায়ার তৈরি হয়, যখন একটা এম্পায়ার তৈরি হয়, তাহলে মেন ইম্পর্টেন্ট যে থিংস, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং যেটা, সেটা হচ্ছে আমি কি বলেছি, প্রিনোজেনেটিভ ল বা প্রিনোজেনেচার ল, যেটা প্রিনোজেনেচার ল কিন্তু অলরেডি মানে ওয়ার অফ সাকসেশন একটা এস্টাবলিশমেন্ট হলো এদিকে অলরেডি। আমি কি বললাম, সেখানে স্টেট, ছোট ছোট স্টেট তৈরি হয়ে গেছে, কিন্তু যে পাওয়ারফুল, যে ক্ষত্রিয়, যে তৈরি রাখতে পারবে, কোথায় বলছি আমি, লেটার ভেদিক ইরাতে, যে বাহুবল রয়েছে, যার বুদ্ধি রয়েছে, যে কন্ট্রোল করতে পারবে, সেই অ্যাকচুয়াল কিসে যাবে, সেই থাকবে রাজা বা ট্রাইবাল হেড। দশাস দস্যুস বলেছিলাম, তাই না? দশাস অর দস্যুস বলেছিলাম তো, ওকে, বা ভারতা, যারা পুরুর বংশধর, যেটা বলেছিলাম আমি। এবার এবার কি হলো, ল অফ সাকসেশন শুরু হলো, ল অফ সাকসেশন অর অর এখানে কি বলা যেতে পারে, প্রিমোজেনেচার ল। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো, স্যার আমরা তো কোথাও পাইনি। এবার আমি বলছি, আমি কি বলছি, দেখো, ল অফ সাকসেশন স্টার্ট হচ্ছে কবে, কবে, যখন মৌর্যর বংশধর অশোক এলো। অশোক প্রথম তার 99টা ভাইকে শিশুমার সাথে 99টা ভাইকে মেরে ফেলেছিল। তাহলে বলবো যে 600 থেকে 300 বিসি পর্যন্ত ল অফ সাকসেশন অ্যাবসেন্স ছিল, অর অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট অফ ল অফ সাকসেশন। তাহলে অশোকের প্রথম ল অফ সাকসেশন মানে মেরে বসা শুরু করেছিল। তাহলে অ্যাবসেন্ট অফ ল অফ সাকসেশন, এই ইরাতে কোনো ল অফ সাকসেশন ছিল না। নেক্সট, পলিটিক্যাল ন্যাশনালিজম। পলিটিক্যাল ন্যাশনালিজম, এই ন্যাশনাল, এখন যেমন আমরা একটাই সাউন্ড করি, ঠিক আছে, আমরা যেমন একটা সাউন্ড করি ইন্ডিয়া, ন্যাশনালিটি, বা ভারত স্বাধীন হওয়ার আগে আগে অ্যারাউন্ড 1902, বেটার বলা যায় 1905-এর বেঙ্গল ডিভিশন থেকে কি আসে, ন্যাশনালিটি আসে, ন্যাশনালিজম এসেছিল। ন্যাশনালিজম কিন্তু এই সময় অ্যাবসেন্ট ছিল। আবার বলছি, তাহলে 3rd সেঞ্চুরি বিসি পর্যন্ত কোনো ন্যাশনালিজম ছিল না, তাহলে পলিটিক্যাল ন্যাশনালিজম এখানে ছিল না। কত পর্যন্ত ছিল না? টিল
টিল দ্য বিগিনিং অফ, মানে 1905 এর আগে পর্যন্ত, সবসময় মাথায় রাখবে 1905 এর আগে পর্যন্ত কোনো পলিটিক্যাল ন্যাশনালিজম ছিল না। ইন্ডিয়া এই সাউন্ডটা কখনো হয়নি, ঠিক আছে? তাহলে এটাও অ্যাবসেন্ট। নেক্সট নেক্সট কি বলতে পারি? তাহলে তাহলে একটা বলা যেতে হলে ফার্স্ট ডাইনেস্টি কে? ফার্স্ট ডাইনেস্টি। এবার আসবো নেক্সট পয়েন্টে, এখানে জায়গা হবে না তাই আমি আবার চেঞ্জ করে নিলাম। ফার্স্ট ডাইনেস্টিতে আসবো এবার। ফার্স্ট ডাইনেস্টি, ফার্স্ট ডাইনেস্টি কে? আমরা প্রত্যেককে জানি হরিয়ঙ্ক ডাইনেস্টি, তাই না? হরিয়ঙ্ক ডাইনেস্টি ফাউন্ডার হচ্ছে তোমরা প্রত্যেকে জানো বিম্বিসার। হরিয়ঙ্কা ফাউন্ডার বিম্বিসার, ফাউন্ডার হচ্ছে বিম্বিসার। বিম্বিসার অ্যারাউন্ড 200 বছর বলা হয় বিম্বিসার রাজত্ব করেছিলেন, অ্যারাউন্ড 200 বছর, ঠিক আছে? আচ্ছা, বিম্বিসার গৌতম বুদ্ধার কন্টেম্পোরারি, মানে সমসাময়িক গৌতম বুদ্ধার। তাহলে বিম্বিসার আমি লিখছি না, আচ্ছা লিখিয়ে দিচ্ছি, কন্টেম্পোরারি অফ বুদ্ধা, ঠিক আছে? বুদ্ধার কন্টেম্পোরারি, ওকে? তাহলে বুদ্ধার কন্টেম্পোরারি গেল বিম্বিসার, ঠিক আছে। এবার তাহলে ফার্স্ট ডাইনেস্টি, এবার তিনি তিনি মাগাধের প্রথম ডাইনেস্টি হরিয়াঙ্কা ডাইনেস্টি, মাগাধে হরিয়াঙ্কা ডাইনেস্টি উনি এস্টাবলিশ করলেন, ওকে? এবার এবার বিম্বিসারের টোটাল হরিয়াঙ্কা ডাইনেস্টি 200 বছর রাজত্ব করেছিল, বিম্বিসার খুব কমই করেছিল। এবার তার মৃত্যুর পর বিম্বিসারের ছেলে হচ্ছে কে বলা যেতে পারে? আজাত শত্রু, সন হচ্ছে বিম্বিসার, সন অফ বিম্বি, নেমলি আজাত শত্রু। আজাত শত্রু টিল টিল আফগান টিল আফগানিস্তান কি করেছিল? তার এক্সটেনশন করেছিল, তার টোটাল শাসনটাকে, ঠিক আছে? তার টোটাল শাসনটাকে এক্সটেন্ড করেছিল। আচ্ছা, আমি কি বললাম? হরিয়ঙ্কা ডাইনেস্টি, বিম্বিসার। তাহলে বিম্বিসারের আমলে একটা কোশ্চেন হতে পারে, বিম্বিসারের আমলে তাহলে তার ক্যাপিটাল কি ছিল? ক্যাপিটাল কি ছিল? কে বলবে? রাজগৃহ ছিল তার ক্যাপিটাল, তখন আর পাটলিপুত্র আসেনি। এবার অজাতশত্রু বললো যে আমি ওখানে রাজগৃহতে থাকবো না, পাটলিপুত্রতে আসবো আমি। তো অজাতশত্রু কি করলো? পাটলিপুত্রতে ট্রান্সফার করলো, ঠিক আছে? পাটলিপুত্রতে ট্রান্সফার করলো। এটা কে করলো? অজাতশত্রু, রাজগৃহ থেকে পাটলিপুত্র। আচ্ছা, হলো? ওকে, আচ্ছা এখানে আমি বললাম আফগানিস্তান, না সরি সরি, না এটা আফগানিস্তান না, অ্যাকচুয়াল যে জায়গায় ছিল সেই জায়গাতেই ছিল, আমি একটু অন্য বলে দিয়েছি, এটা আমি পরে বলে দেবো। আফগানিস্তান পর্যন্ত কে নিয়ে গেছিল, ঠিক আছে? আফগানিস্তান পর্যন্ত। তাহলে কি হলো? ব্যাপারটা? সেটা হচ্ছে একটাই কাজ করলো, রাজগৃহ থেকে পাটলিপুত্রতে ট্রান্সফার করলো, ওকে? এবার অজাতশত্রুর ছেলেকে, অজাতশত্রুর ছেলে হচ্ছে উদয়ন, উদয়ন বা উদয়ন। উনি কি করেছিলেন? অজাতশত্রুর পরবর্তীকালে রাজা হলেন। এবার অজাতশত্রু তো পাটলিপুত্র বা পাটনা, এখনকার পাটনাতে জাস্ট শিফট করেছিল, উদয়ন কনস্ট্রাকশন শুরু করলো, কনস্ট্রাকশন অফ পাটলিপুত্র। তাহলে কি বলবো? উদয়ন স্টার্টেড
Udayan had started UDAYIN উদয়ন কি করেছিল কনস্ট্রাকশন শুরু করেছিল কার পাটলিপুত্র আচ্ছা এটা গেল ফার্স্ট ডাইনেস্টি উদয়নের পরবর্তীকালে এলো হচ্ছে কে এলো সেকেন্ড ডাইনেস্টি কে এলো ফার্স্ট গেল সেকেন্ড ডাইনেস্টি হচ্ছে কে তোমরা সবটাই জানো সেটা হচ্ছে নাগ সেকেন্ড হচ্ছে নাগা আর ফাউন্ডার হচ্ছে শিশুনাগ শিশুনাগ হচ্ছে ফাউন্ডার ঠিক আছে শিশুনাগা ঠিক আছে ওকে আমরা আসবো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট নয় আমরা এখান থেকে খুব ফার্স্টে ঢুকবো হচ্ছে মরিয়াতে এটা ইম্পর্টেন্ট অতটাও নয় এবং শিশুনাগ দেখো শিশুনাগের সান হচ্ছে কে কালাশোক 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 কিন্তু শিশুনাগের ছেলে নাগ বংশ আর চণ্ডাশোক হচ্ছে অশোককে বলা হয় সম্রাট অশোককে চণ্ডাশোক বলা হয় ওকে এবার আর কে আছে থার্ড ডাইনেস্টি থার্ড ডাইনেস্টি থার্ড ডাইনেস্টি কে থার্ড ডাইনেস্টি হচ্ছে নন্দ আচ্ছা ফাউন্ডার কে ফাউন্ডার হচ্ছে মহাপদ্মনন্দ বা মহাপদ্মনন্দ মহাপদ্মনন্দ হচ্ছে এর ফাউন্ডার ওকে মহাপদ্মনন্দ হচ্ছে ওর ফাউন্ডার নেক্সট বলতে পারি এবার মহাপদ্মনন্দ যিনি ফার্স্ট রুলার যিনি মাগধান এম্পায়ারকে নর্থ ইন্ডিয়া পর্যন্ত বা নর্থ ইস্টার্ন করতে পারেনি নর্থ ওয়েস্টার্ন করতে পারেনি তাহলে মহাপদ্মনন্দই একমাত্র ছিলেন যিনি এক্সটেন্ড একটু দাঁড়াও extend Magadhan empire up to North India except North East and North West ঠিক আছে নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট কে ক্যাপচার করতে পারেনি জাস্ট নর্থ পর্যন্ত এগিয়ে নিয়ে গেছিল ঠিক আছে লাস্ট রুলার হচ্ছে ধনানন্দ এই ধনানন্দর সাথে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য ঝামেলা লাস্ট রুলার হচ্ছে ধনানন্দ আমরা এই চন্দ্রগুপ্ত মৌর্যের এই পার্টটা আবার পড়বো আমরা আসবো এই পার্টটায় আমরা আবার আসবো এবার কবে আসবো দেখো এইটুকুটা আমরা পড়লাম ধনানন্দ পর্যন্ত এই জায়গাটা পড়লাম দেন আমরা চলে আসবো গৌতম বুদ্ধ ঠিক আছে আজকে ক্লাস আমি খুব বেশি এক্সটেন্ড করবো না কারণ আমি এবার ছোট ছোট ক্লাসে আসবে 1 ঘন্টা 1.5 ঘন্টা তোমরা ভিডিও দেখছো না 1 ঘন্টা ভিডিও আমরা চলে আসবো এবার ডিরেক্ট গৌতম বুদ্ধতে আর আমি কি বললাম বিম্বিসারের কন্টেম্পোরারি ছিলেন গৌতম বুদ্ধ তাহলে গৌতম বুদ্ধ থেকে ইম্পর্টেন্ট জায়গাটা আমরা দেখবো ঠিক আছে বর্ন গৌতম বুদ্ধ নেপালে জন্মেছিলেন নেপাল এখনকার নেপাল তাহলে আগের নেপালের নাম যেখানে জন্মেছিলেন সেটার নাম হচ্ছে লুম্বিনী আমি আগে বললাম 500 কততে 563 বিসি 563 বিসিতে গৌতম বুদ্ধ জন্মেছিলেন যে সময় আমাদের এই নাক তো নয় কোন ডাইনেস্টি ছিল হরিয়াঙ্কা ডাইনেস্টি যখন এস্টাবলিশমেন্টে এসেছে নেক্সট এবার কি বলছি বাবার নাম কি গৌতম বুদ্ধর বাবার নাম কি বাবার নাম হচ্ছে শুদ্ধোধন শুদ্ধোধন মা
মায়ের নাম কি? বাবা হচ্ছে শুদ্ধোধন, মায়ের নাম হচ্ছে মায়া और মহামায়া। মহামায়া হচ্ছে মা দুর্গার নাম, তাই না? সেই জন্য গৌতম বুদ্ধ ইন্টারনেটেড হয়েছিলেন। ওকে, নেক্সট নেক্সট তার আসল নাম, গৌতম বুদ্ধের আসল নাম, এই ভদ্রলোক গৌতম বুদ্ধ আমাদের কিন্তু ইন্ডিয়াকে কি শিখিয়েছে? শান্তির বাণী দিয়েছে, কিন্তু ওনার টোটাল থটটা ছিল ফিলোসফিক্যাল, শান্তি কিভাবে পাবে। ওকে, তো এগুলো নিয়ে আমি পরে আলোচনায় আসবো। আমি আগামী কালকের ক্লাসে বলবো, এটা ডিটেলসটা আরেকটু বলবো, কিন্তু আমি এখন যে ডিটেলসটা বলছি সেটাও এক্সাম ওরিয়েন্টেশনে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার অরিজিনাল নাম, সবাই জানো তোমরা, সিদ্ধার্থ। সিদ্ধার্থ হচ্ছে তার আসল নাম। ওয়াইফ ছিল, গৌতম বুদ্ধের ওয়াইফ ছিল, দেখো বিয়ে করার পরেই কিন্তু প্রত্যেকটা পুরুষ মানুষ ভাবে এই বাড়িদের থেকে পালিয়ে যায়, জাস্ট মানে বিয়ে করলেই মানুষের কি হয়, দীপ উদয় হয় বলতে পারি, বা ব্রেন খুলে যায়। ঠিক আছে, ওয়াইফ ওয়াইফ হচ্ছে যশোধারা, YASODHARA। ঠিক আছে, গৌতম বুদ্ধের ছেলে ছিল, তার নাম হচ্ছে রাহুল। ওকে, গৌতম বুদ্ধ জন্মেছিলেন ক্ষত্রিয়, জন্মেছিলেন বাই বার্থ ক্ষত্রিয়, বাই বার্থ ছিল ক্ষত্রিয়, RIA। ঠিক আছে, আর আই, হ্যাঁ, RIYA, জন্মে ছিল হচ্ছে ক্ষত্রিয়। তাহলে পরবর্তীকালে কি ব্রাহ্মণ হয়েছিলেন? এটা তোমাদের কাছে প্রশ্ন, কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের কাছে প্রশ্ন, কমেন্ট বক্সে জানাবে। তোমাদেরকে একটা জিনিস বলার আমার, দেখো আমি তো নিজের এফর্ট দিয়ে পড়াচ্ছি, আমি নিজের সম্পূর্ণ নোটস যেটা আমি অফলাইনে পড়াই আমি সেটা দিয়েই পড়াচ্ছি, আমি কোনো কার্পণ্য করছি না। তা তোমরা সাবস্ক্রাইব করতে বা শেয়ার করতে, লাইক দিতে কেন কার্পণ্য বোধ করতে, তাই না? আমি নিজের ইন্টারেস্ট যদি হারিয়ে ফেলি, আমি যেটা কাজ করছি সেটাকে আমি করতে পারবো? করতে পারবো না। ঠিক আছে, তোমাদের তো একটাই কাজ, যাতে আমার জায়গাটাকে তোমরাও একটু দেখবে, তাহলে তো আমি দেখবো তোমাদের। নেক্সট যেটা, কারণ ক্ষত্রিয় ছিল কারণ ফাদার ছিল কিং, ফাদার ওয়াজ কিং। ওকে, আচ্ছা, নেক্সট 29 বছর বয়স গৌতম বুদ্ধ বলল যে আমি বাড়ি ছাড়বো, আর পারছি না বাড়িতে থাকতে। কেন বলেছিলেন আমি জানি না, কারণ সেই সময় আমি ছিলাম না। তো 29 বছর বয়সে সে এনলাইটের জন্য নিজের একমাত্র ঘোড়া, ঘোড়ার নাম কিন্তু অনেকবার এসছে WBCS এ, ঠিক আছে, হর্সের নাম কন্টাক, হর্সের নাম কন্টাক, ঘোড়ার নাম। আচ্ছা, ওর ঘোড়ার যে একটা চ্যারিটার ছিল বা ঘোড়ার চালক, তার নাম হচ্ছে, এই গানটা বিখ্যাত একটা গান আছে চান্না মেরেয়া মেরেয়া, তো মনে রাখবে গৌতম বুদ্ধের যে চ্যারিটার, চ্যারিটার বা যে ঘোড়া গাড়িটা চালাতো তার নাম ছিল চান্না ও ছান্না। ঠিক আছে, গৌতম বুদ্ধ বাড়ি কেন ছেড়েছিল? গৌতম বুদ্ধ বাড়ি কেন ছেড়েছিল? টু টু ফাইন্ড দ্য ফিলোসফিক্যাল ট্রুথ, ট্রুথ, philosophical truth about what? About কার? লাইফ অ্যান্ড ডেথ, লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যুর যে ফিলোসফিক্যাল ট্রুথ, সেটার জন্য বাড়ি ছেড়েছিলেন গৌতম বুদ্ধ, জানার জন্য। হয়েছে? আর 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 গৌতম বুদ্ধ, প্রত্যেকটা মানুষের না গুরু লাগে, তো গৌতম বুদ্ধেরও গুরু ছিল। আমি যেমন গুরু খোঁজ করছি, এখন যদি কেউ ভালো গুরু পাও আমাকে বলো, তো কিছু দরকার আমারও আছে। গৌতম বুদ্ধের গুরু, গুরু না থাকলে রাস্তাকে দেখাবে কে? রুদ্রাকা
রামপুত্র। রুদ্রাকা রামপুত্র হচ্ছে গৌতম দেবের গুরু, ঠিক আছে। গৌতম বুদ্ধ রুদ্রাকা রামপুত্র থেকে মেডিটেশন বা ধ্যান শিখেছিলেন, মেডিটেশন বা ধ্যান শিখেছিলেন, ঠিক আছে। মেডিটেশন বা ধ্যানের কি শিখেছিলেন? মূলত টেকনিক। আমরা টেকনিকটা শিখি, ধ্যান তো আমার গুরুদেব শেখাতে পারেন না, ঠিক আছে। আচ্ছা, গৌতম বুদ্ধ বোধ গয়াতে কত বছর? 6 বছর ধ্যান করেছিলেন। কোথায়? বোধ গয়া। কত বছর? 6 ইয়ার্স। কি ধ্যানকে ইংলিশে বলি? পিনান্সড, PENANCED। 6 বছর ধ্যান করার পরে গৌতম বুদ্ধ এনলাইটেড হয়েছিলেন। বোধ গয়ায় কোথায় করেছিলেন? প্রত্যেকে মাথায় রাখবে, যখনই সন্ন্যাসীরা ধ্যান করতে বসতেন নদীর ধারে, হয়তো জানি না কেন কি শুকিয়ে ছিল, হয়তো শান্ত থাকতো। তাহলে রিভার কি ছিল? নিরঞ্জন, নিরঞ্জন রিভার, রিভার ব্যাংক বা নদীর তীরে উনি ধ্যান করেছিলেন 6 বছর। গাছ কি ছিল? আন্ডার পিপল ট্রি, ট্রি, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। নেক্সট, নেক্সট। গৌতম বুদ্ধ ধ্যান করলেন, এনলাইটেড হলেন, দুটো টাইটেল পেলেন। কে দিয়েছিল আমি জানি না, আমাকে জিজ্ঞেস করতে এসো না, কারণ হিস্ট্রি নাকি বলে দিয়ে যায়নি, ঠিক আছে। একটা হচ্ছে বুদ্ধা, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে তথাগত। বুদ্ধা একটা, একটা হচ্ছে তথাগত, ঠিক আছে। এই বুদ্ধা, বুদ্ধার একটা মানে আছে, বুদ্ধা মানে হচ্ছে নলেজেবল পার্সন। বুদ্ধা মানে হচ্ছে নলেজেবল পার্সন। আর তথাগত মানে হচ্ছে, তথাগত মানে হচ্ছে পারফেক্ট নলেজ, ঠিক আছে। এই হচ্ছে মানে। এবার এবার আর কি বলা হয়েছে? আচ্ছা, ফার্স্ট প্রিচিং অর সারমন তার আমরা কোথায় পেয়েছি? তার প্রথম বক্তব্য সারনাথে, সারনাথ টেম্পলে প্রথম তার ফার্স্ট সারমন পেয়েছি আমরা, অর প্রিচিং। এটা এই ফার্স্ট সারমনে যেটা সারনাথ বা ফার্স্ট সারনাথ টেম্পলে যেটা কি পেয়েছি, সারমন আর প্রিচিং পেয়েছি, এটাকে আমরা কি বলি? ধাম্মাচাক্কা প্রবর্তন সূত্র। ধাম্মা, ধাম্মাচাক্কা প্রবর্তন সূত্র মানে হচ্ছে, ধাম্মাচাক্কা প্রবর্তন সূত্র, অশোকের ধাম্মা নিয়ে কোশ্চেন কিন্তু অনেকবার হয়েছে, আমি অশোকের তখন বলবো। মানে হচ্ছে টার্নিং অফ হুইল, টার্নিং অফ হুইল মানে জীবনের চাকা ঘুরছে, ঠিক আছে। এবার এবার আরেকটা জিনিস, আর আর বেশিক্ষণ নয়, হয়ে গেছে। আরেকটা জিনিস, আজকে যেহেতু এত কিছু বললাম, যেহেতু তোমরা পড়বে, তাই ক্লাসটা আমি অল্প করাচ্ছি, ক্লাস ভাগ করতে শুরু করেছি, ঠিক আছে। এবার আরেকটা, সেটা হচ্ছে কুশীনগর, কুশীনগর। এখানে এখানে কি হয়েছিল? বুদ্ধা মারা গেছিল, বুদ্ধার ডায়েট। নর্মাল ডেথ হয়েছিল বুদ্ধর? গৌতম বুদ্ধের নর্মাল ডেথ হয়েছিল না, বুদ্ধকে দিয়েছিল হচ্ছে বিষ, ডায়েট আফটার ইটিং। এবার বিষটার নাম কি? ইটিং পয়জন। পয়জনের নাম কি? পয়জনটার নাম হচ্ছে সূক্ষ্ম মাধব, SUKKAMADHAVA, সূক্ষ্ম মাধবা।
এবার দেখো নিজে তো খাবে না, নিজে তো হঠাৎ করে মরতে যাবে না। হয়তো গৌতম বুদ্ধ পালানো ভেবেছিলেন যে আমি এবার অন্য কোথাও যাই, কিন্তু আগেকার দিনে কি ছিল, যে গ্রামের লোকরা ভাবতো যে যদি চলে যায় গুরুদেব তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, সেই জন্য একটা প্রবলেম হতো, তাই হয়তো তাকে মেরে ফেলেছিল। এটা এখনো ক্লিয়ার নয়, জাস্ট আমি আইডিয়া গেস করে বললাম। সূক্ষ্মতা দিয়েছিল তারই ডিসাইপল, তারই শিষ্য, শিষ্য। ডিসাইপলের নাম কি? কন্ডা और কুন্ডা, CUNDA और কন্ডা। এই হচ্ছে কন্ডা বা কুন্ডা, দুটোই আছে। এ দিয়েছিল বিষ, বিষের নাম হচ্ছে সূক্ষ্ম মাধব। তারপর খাওয়ার পর গৌতম বুদ্ধ মারা গেছিল কোথায়? কুশীনগরে। KUSI, আমার হাতের লেখা আমি পাল্টাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে, নাগার, NAGARA, কুশীনগর। ওকে, এবার এবার আমরা গৌতম বুদ্ধ মারা যাওয়া পর্যন্ত আজকে করলাম। বাকিটা আমরা গৌতম বুদ্ধর আরো কিছু বাকি আছে, যেমন হাউস লিভিং প্রসেস আছে, প্রত্যেকটা নাম আছে কেন। গৌতম বুদ্ধ যখন এক্সপায়ার করেন এবং চারটে 32 কাউন্সিল আমি কালকে করাবো, আমি জাস্ট একটু বলে দিই তোমাদেরকে। গৌতম বুদ্ধ যখন এক্সপায়ার করলেন, চারটে 32 কাউন্সিল যখন হলো, পরবর্তীকালে 4 নম্বর কাউন্সিলে গিয়ে গৌতম বুদ্ধ অ্যাজ আ গড, গৌতম বুদ্ধকে হিনায়না, মহায়ানা, এই যাই হোক, হিনায়না মহায়ানা তো নয়, ওটা হচ্ছে আমি বলছি, দাঁড়াও বলছি ওটা, আমি হয়তো ভুল বলছি। হ্যাঁ ঠিকই বলেছিলাম, দুটো, হিনায়না এবং মহায়ানা। হিনায়না হচ্ছে অর্থোডক্স, মহায়ানা হচ্ছে লিবারেল। এই মহায়ানা যারা বুদ্ধিজমে বিশ্বাস করে তারা গৌতম বুদ্ধকে ভগবান বানালে এবং পরবর্তীকালে গৌতম বুদ্ধ ভগবান হিসেবে চলে এলো। তাহলে গৌতম বুদ্ধ কিন্তু আর জীবন যতদিন বেঁচে ছিলেন তিনি বলেননি আমি ভগবান। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা আজকে করলাম। তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো, লাইক দিচ্ছ না, সাবস্ক্রাইব করছো না, তাদেরকে একটা জিনিস বলা, দেখো আমি কিছুক্ষণ আগে বললাম, বারংবার জিনিস বলতে ভালো লাগে নাকি, কিন্তু আমি বলছি যে আমি যে কষ্টটা করছি তোমাদের জন্য, সেটা আমার তখনই সার্থক হবে যখন আমি এখান থেকে বা তোমাদেরকে হেল্প করার মাধ্যমে আমি কিছু পাবো। আমি ক্লিয়ার বলছি, আমি একদম এইভাবে বলছি না যে যাই হোক। তো প্রত্যেকে তোমরা জানো, অ্যান্ড তোমরা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে প্রত্যেকে জানতে পারে যে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস এর জন্য ফ্রি অফ কস্টে কেউ ক্লাস করাচ্ছে। অবশ্যই তোমাদের জন্য ফ্রি অফ কস্ট, ঠিক আছে। দেন তোমরা একটু সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের বলো। তাহলে কি করবে, তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। কি বললাম? ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তাহলে তোমাদেরও ভালো, আমারও ভালো, আমিও এন্টারটেইন হব, ঠিক আছে। চলো টাটা, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার।